ওকে, আমরা এখন হচ্ছে ফাংশন চ্যাপ্টারটা স্টার্ট করব। তো ফাংশন লাস্ট 5টা বছর ধরে আসলে কোনো এমসিকিউ তো ছিল না এই চ্যাপ্টার থেকে। তো আসলে এমসিকিউর জন্য কোন জিনিসগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলেছিলাম, ডোমেন রেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে সংযোজিত ফাংশন আছে আর বিপরীত ফাংশন আছে, এই জিনিসগুলো আমাদের নলেজে থাকতে হবে। সো আমরা প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে ক্লিয়ার কনসেপ্টগুলো হচ্ছে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই দেখো, ফাংশনের মান এবং প্রমাণ সংক্রান্ত কিছু সমস্যাবলী আছে। এক এক ফাংশন ও সার্বিক ফাংশন কিনা সেটা, আর একটা হচ্ছে ডোমেন রেঞ্জ। সব থেকে এই দুইটা টপিক থেকে বেশি প্রশ্ন হয়, ডোমেন রেঞ্জ এবং এক এক ফাংশন সার্বিক ফাংশন কিনা সেখান থেকে। তো চলো শুরুতেই হচ্ছে আমরা দেখি, আমি এখানে কিছু জিনিস লিখে রাখছি। এই জিনিসগুলো একটু পরে তোমাদের সামনে একটু আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি শুরুতে এই স্লাইডটা নিয়ে একটু আলোচনা করতে চাই, পর্যায়কাল রিলেটেড। তো আমি একটু লিখে রাখছি যেন ক্লাসটা অল্প সময়ের ভিতরে শেষ হয় সেজন্য। সাইন এক্স, কজ এক্স, সেক এক্স আর কোসেক এক্স, এই চারটা ত্রিকোণমিতিক ফাংশন, তার পর্যায়কাল হচ্ছে 2π হবে। সাইন এক্স, কজ এক্স, সেক এক্স, কোসেক এক্স এর পর্যায়কাল কত? 2π। ট্যান এক্স আর কট এক্স, এটা জোড় হোক বা বিজোড় হোক, জোড় বিজোড় বলতে কি, ট্যানের পাওয়ার স্কোয়ার হোক বা ট্যানের পাওয়ার কিউব হোক, 1000 হোক, 2026 হোক, 2027 হোক, জোড় বা বিজোড় হোক, এটার অ্যান্সার কত হবে? পাই হবে। ক্লিয়ার? ট্যান এক্স কট এক্স এর পর্যায়কাল কত? পাই। সেটা জোড় হোক বিজোড় হোক। বাট দ্য থিং, সাইন এক্স, কজ এক্স, সেক এক্স, কোসেক এক্স যদি জোড় হয় তাহলে পর্যায়কাল হবে পাই, যদি বিজোড় হয় তাহলে পর্যায়কাল হবে 2π। যদি জোড় হয় পর্যায়কাল হবে পাই, বিজোড় হলে পর্যায়কাল হবে 2π। আমি যদি বলি সাইন স্কোয়ার এক্স এর পর্যায়কাল কত, তাহলে সাইনের পর স্কোয়ার আছে, তাহলে কি জোড়, তাহলে পর্যায়কাল হবে পাই। যদি বলি সাইন কিউব এক্স এর পর্যায়কাল কত, সাইন কিউব এক্স এর পর্যায়কাল হবে 2π। অর্থাৎ জোড় হলে পর্যায়কাল পাই, বিজোড় হলে পর্যায়কাল 2π। এরপরে খেয়াল করো, ধরো একটা ফাংশন, এই ফাংশন দিয়ে আমরা ত্রিকোণমিতিক ফাংশনকে বোঝানোর চেষ্টা করতেছি। আমরা এক্সাম্পল নিব একটু পরে। সো একটা ফাংশন আছে, যে ফাংশনে ধরো সাইন এক্স এর সাথে পি গুণ আকারে আছে, এক্স এর সাথে কি আছে? পি গুণ আকারে আছে। এম দিয়ে আমি বুঝাচ্ছি, এম যদি জোড় হয় তাহলে অ্যান্সার হবে পাই ডিভাইডেড বাই পি, এম যদি বিজোড় হয় তাহলে অ্যান্সার হবে 2π ডিভাইডেড বাই পি। যেমন আমরা যদি একটা এক্সাম্পল নিই এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, আমি বললাম সাইন, সাইন তোমার কাছে দিলাম হচ্ছে 5, সাইন 5, এখানে দিলাম হচ্ছে 8x, দিয়ে বললাম যে এটার পর্যায়কাল বের করো। তাহলে এই 5 প্রথমে কি সংখ্যা? 5 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় থাকলে পর্যায়কাল কত? বিজোড় থাকলে পর্যায়কাল হচ্ছে 2π। x এর সাথে সহগ কত আছে? 8, তাহলে 8 দিয়ে ভাগ, তাহলে আমাদের এটার অ্যান্সার হবে কত পর্যায়কাল? π/4। তাহলে সাইনের পাওয়ার 5, 8x এর পর্যায়কাল কত? π/4। আমি যদি এখন তোমাকে বলি tan, tan 5 4x, এটার পর্যায়কাল কত? ভাই 5 থাকুক 6 থাকুক যাই থাকুক, tan এর ক্ষেত্রে পর্যায়কাল উপরে বসবে পাই, আর নিচে x এর সহ কত? 4, তাহলে π/4। তাহলে tan 5 4x এটার পর্যায়কাল কত? π/4। sin 5 8x এটার পর্যায়কাল কত? π/4। সো পর্যায়কালের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সিকিউতেও পরীক্ষাতে আসে কিন্তু। পর্যায়কাল জিনিসটা কি, যে কতক্ষণ পর পর তারা আসলে রিপিট করতেছে, কত কোন কোন পর। তাহলে এই অংশটুকু পর দেখো আবার রিপিট করছে না, আগের সার্কেলটা, আগেরটা। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটার মান কত? পুরো অ্যাঙ্গেলটার মান হচ্ছে 2π, আমরা জানি 360 ডিগ্রি। এটাকে আমরা বলি পর্যায়কাল। তো sin x, cos x, sec x, cosec x এটার পর্যায়কাল 2π হয়। tan cot জোড় হোক বিজোড় হোক পর্যায়কাল পাই হবে। এই চারটার ভিতরে যদি জোড় হয় পর্যায়কাল পাই, বিজোড় হইলে পর্যায়কাল 2π। যদি x এর সাথে সহগ কোনো কিছু থাকে তাহলে সেই সহগ দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে কিন্তু আসবে তোমাদের সময়। এরপরে দেখো, আমরা এবার শুরুতে এমসিকিউতে যাব, তারপর ডোমেন রেঞ্জ যখন আসবে তখন ওই স্লাইডটা আলোচনা করব। এফ অফ এক্স ফাংশনটি নিম্নরূপে সংজ্ঞায়িত করা আছে। একটা ফাংশন এভাবে তোমাকে সংজ্ঞায়িত করে দিয়েছে, দিয়ে বলছে যে এফ অফ 1/4 এর মান নির্ণয় করো। তো ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তুমি কোন জায়গাতে বসাবা? এক্স এর মান তোমাকে কত বলছে? দেখো তো, এক্স এর মান বলছে 1/4। তাহলে আমাকে দেখতে হবে এক্স এর যে শর্ত 1/4, সেই শর্ত অনুযায়ী কোন ফাংশনটা ট্রু আছে এখানে। এখানে বলছে 0 থেকে বড়, হাফের থেকে ছোট। ভাই 1/4 মানে কি? 0.25। তাহলে 0.25 কি হাফের থেকে ছোট না? অবশ্যই। পরেরটা কি বলছে? এক্স এর মান যখন হাফ, তখন সেই ফাংশনের মান হাফ হবে। এটা কি বলছে ভাই? এখানে বলছে যখন হাফের থেকে বড়, একের থেকে ছোট, তখন এই ফাংশনটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমার যে এক্স এর মান 1/4, সেই অনুযায়ী শর্ত কোনটা সঠিক? প্রথমটা সঠিক। তাহলে প্রথম শর্তে ফাংশন কোনটা আছে ভাই? ফাংশন আছে এইটা। তাহলে 1/2 মাইনাস হচ্ছে এক্স, তাহলে হাফ, এক্স এর জায়গায় আমরা 1/4 বসাই দিব, ক্যালকুলেশন করলে 1/4 পাবো। তাহলে জিনিসটা কি দাঁড়ালো?
আমাকে যেটার ভ্যালু বের করতে বলেছে সেই ভ্যালুটা কোন শর্তের জন্য ট্রু, সেই শর্তে যে ফাংশনটা আছে সেই ফাংশনে ভ্যালুটা বসাতে হবে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন। দেখো একটা লেখচিত্র দেওয়া আছে, ফাংশনটির এস কেস কোনটি হবে? আমরা এফ অফ এক্স মানে কি জানি ভাই? এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াই জানি, এক্স প্লাস 3 হোল স্কোয়ার জানি, এটা পাচ্ছি। আমি দেখেই বুঝতে পারতেছি যে এটা একটা পরাবৃত্তের সমীকরণকে ইন্ডিকেট করতেছে, যেহেতু আমরা কোনিক্স পড়ে আসছি। এখন এটা লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা তো বুঝলাম এটা কোনিক্স। আমি যখন কোনিক্স ক্লাস নিয়েছি সেখানে লেখচিত্র আঁকানোর পাঠটুকু রেখেছি, তোমরা দেখবা। সো যেহেতু এখানে লিখছি এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার, তাহলে আমাদের যে কাজটা করতে হবে এই অংশটুকু এক্স এর সাথে যে অংশটুকু প্লাস আছে এটাকে জিরো বানাইতে হবে। তাহলে জিরো বানাইতে গেলে এক্স প্লাস 3 ইকুয়ালস টু আমরা জিরো রাখতে পারি। তাহলে এক্স এর মান কত হতে হবে? জিরো বানাইতে গেলে এক্স এর মান হতে হবে -3। তাহলে আমার যে লেখচিত্রটা আমি পাবো সেটা হচ্ছে এক্স এর ভ্যালু -3 কে আনতে হবে। তাহলে এক্স এর ভ্যালু -3 এই জায়গাটাতে পড়ে যাচ্ছে। আমরা পড়েছি এটা যেহেতু কোনিক্স পরাবৃত্ত, সেক্ষেত্রে আমরা জানি যে চলকের পাওয়ার 1, যে চলকের পাওয়ার 1 থাকে, পরাবৃত্তের যে হা করা মুখটা সেটা ওই চলকের তাহলে আমরা যে কথা বলছিলাম যে যে চলকের পাওয়ার হচ্ছে 1 থাকবে, পরাবৃত্তের হা করা মুখটা সেই দিকে থাকবে। তাহলে ওয়াই এর পাওয়ার 1 আছে, তাহলে ওয়াই এর কোন সাইডে আছে? পজিটিভ সাইডে আছে, তাহলে পজিটিভ দিকে হা করা থাকবে। তাহলে স্টার্টটা কোথায় হবে? -3 বিন্দুতে। তাহলে এই জায়গা থেকে এরকম স্টার্ট হবে, এই যে। তাহলে এরকম চিত্র কোথায় আছে দেখো তো, এরকম চিত্র কোথায় পাচ্ছ তুমি? বি নাম্বার অপশনে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? বি। নেক্সট কোশ্চেন। এফ অফ এক্স সাইন এক্স ফাংশনটি, সাইন এক্স ফাংশনের ডোমেন কত? সাইন এক্স ফাংশনের ডোমেন, অর্থাৎ ডোমেন মানে কি আসলে? ডোমেন মানে হচ্ছে এক্স এর মান, এক্স এর মানটা হচ্ছে ডোমেন। তো সাইনের পরে তুমি পৃথিবীর যাবতীয় যত সংখ্যা আছে সব বসাইতে পারবা কিনা বলো তো? তুমি সাইন 1000 বসাও, 1,00,000 বসাও, সাইন 0 বসাও, সাইন -10 বসাও, সাইন -1000 বসাও, যে কোনো সংখ্যা বসানো যাবে। তাহলে এক্স কি সকল মানকে গ্রহণ করতে পারতেছে? তাহলে এক্স যখন সকল মানকে গ্রহণ করতে পারতেছে তার মানে ডোমেন হবে বাস্তব সংখ্যা। এই যে এক্স এর মানগুলো সব আমরা বসালাম, বসানোর পর ওয়াই এর যে মানটা পাবো এইটাই হচ্ছে রেঞ্জ। ওয়াই এর যে মানটা পাবো সেটা হচ্ছে রেঞ্জ। তো এক্স এর মান তুমি 0 বসাইছো, সাইন 0 0। তুমি 90 বসালে সাইন 90 তে 1। তুমি সাইন 180 বসাইলে আবার 0। তো এক্স এর মান আমি সবকিছু বসাতে পারতেছিলাম। বসানোর পর ওয়াই এর যেসব মানগুলো আমি সিরিয়াল করলাম, করার পরে দেখতেছি যে সেটা -1 আর 1 এর মধ্যে থাকতেছে। এর বাইরে মানে 2 কোনোভাবে পাচ্ছি না, 3 কোনোভাবে পাচ্ছি না, 1000 কোনোভাবে পাচ্ছি না ওয়াই এর ভ্যালু। পাচ্ছি শুধু -1 আর 1 এর মধ্যে। তাহলে রেঞ্জ হচ্ছে, আমাদের এই ফাংশনটার রেঞ্জ হবে -1 আর 1 এর মধ্যে। তাহলে এক্স হচ্ছে ডোমেনের ভ্যালু আর ওয়াই হচ্ছে রেঞ্জের ভ্যালু। তাহলে এক্স এর মান আমি সব মান নিতে পারি, সব মান বসানোর পরে যে ভ্যালুগুলো আমি পাচ্ছি সেই সিরিয়ালটা করে দেখলাম যে সেই সিরিয়ালটা -1 আর 1 এর মধ্যে থাকছে। তাহলে সাইন এক্স ফাংশনের ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার আর রেঞ্জ হচ্ছে -1 আর 1 এর মধ্যে। -1ও পাবো, 1ও পাবো, এর মধ্যে পাবো। লেখচিত্র ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। সাইন এক্স ফাংশনটার লেখচিত্রটা কেমন ছিল দেখো তো? এইভাবে ছিল, একটা পর্যায়বৃত্ত। বাট আমি যদি একটা পরাবৃত্তের চিত্র অঙ্কন করি তাহলে এইটাকে আমরা বলি, যেমন এই রেখাটাকে বলি হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে, যে এক্স অক্ষ সেই অক্ষের সাপেক্ষে প্রতিসম, সেই অক্ষের সাপেক্ষে প্রতিসম। যখন আমাদের এই লেখচিত্রটা হয় তখন আমরা বলি সেটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। বাট এইটা কি বলা সম্ভব কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম? এখানে বলা সম্ভব না। এক্ষেত্রে কি এভাবে চলে গেছে? এভাবে যায় নাই। দিক প্রতিনিয়ত দিক পরিবর্তন করতেছে, পজিটিভ নেগেটিভ। তাহলে এটা প্রতিসম না। তাহলে আমাদের লেখচিত্র ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম না। তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি? আবার এভাবেও চিন্তা করা যেতে পারে যে এটাকে এক্স অক্ষের সাপেক্ষে যদি প্রতিসম চিন্তা করি, যে এই যেগুলা, এই রেখাগুলো, এই রেখাগুলা সবগুলো এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম না, এভাবে আসলে চিন্তা করা যায় না। এটা একটা পর্যায়বৃত্ত। সো পর্যায়বৃত্তের ক্ষেত্রে এভাবে আমরা বলতে পারবো না। তাহলে লেখচিত্র ও অক্ষের সাপেক্ষে প্রতিসম, উত্তর হচ্ছে না, অ্যান্সার হচ্ছে 1 আর 2। নেক্সট কোশ্চেন। একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনের ভিতরে -3 বের করতে বলেছে, এর মান কত? তাহলে শুরুতে আমি যদি এই মানটা বের করে ফেলি এফ অফ -3, এফ অফ -3 এর মান, তাহলে এফ অফ -3, এফ অফ এক্স আছে, তাহলে এফ অফ -3 কি হবে? -3 + 3 তাহলে 0। তাহলে এফ অফ -3 এর ভ্যালু হচ্ছে 0 পাইলাম। এখন কি বসাইতে বলছে? 0 বসাইতে বলছে। তাহলে আমি যদি 0 এখন এই ফাংশনটাতে বসাই তাহলে 0 + 3, তাহলে অ্যান্সার কত? 3। কথা কি বুঝতে পারলা? শুরুতে ফাংশনের ভিতরে -3 আছে, তাহলে -3 আমি বসাই দিলাম, বসাই দিলে 0, তাহলে এফ অফ -3 ভ্যালু 0 আসলো।
এফ অফ মাইনাস থ্রি এর যে ভ্যালুটা সেটা জিরো, তাহলে জিরো আমি বসাই দিছি আর এফ এখানে বসে গেল। এখন কি বলতেছে এফ অফ জিরো বসাইতে, তাহলে এফ অফ জিরো বসাইলে জিরো প্লাস থ্রি মানে থ্রি, অ্যান্সার ডান। নেক্সট। এখন দেখো ফাংশনটার ডোমেন কত। যদি কখনো দেখো রুট এক্সপ্রেশন, কি বললাম, রুট এক্সপ্রেশন, সেক্ষেত্রে এক্সপ্রেশনের যে ভ্যালুটা হবে, এক্সপ্রেশনের যে ভ্যালুটা পাবা তুমি, সেই ভ্যালুটা রুটের ভিতরে জিরো সহ জিরোর থেকে বড় সংখ্যা নিতে, অর্থাৎ পজিটিভ নাম্বারগুলো নিতে হবে। তাহলে কি হবে, এক্সপ্রেশনের যে ভ্যালুটা সেটা জিরো সহ জিরোর থেকে বড় হতে হবে। তাহলে আমার এক্সপ্রেশনটা কি আছে এখানে, এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু আছে। তাহলে এটা কি হবে, ইকুয়াল গ্রেটার দেন জিরো, ইকুয়াল গ্রেটার দেন জিরো। ফাংশনটির ডোমেন কত, তাহলে ফাংশনটার ডোমেন মানে কি, ডোমেন মানে হচ্ছে এক্স এর মান আমি নিলে ওয়াই এর যে বাস্তব মানগুলো পাওয়া যায়। তাহলে আমি দেখলাম রুটের ভিতরে তো নেগেটিভ যাইতে পারে না, তাহলে রুট এক্সপ্রেশনের ভ্যালু জিরো সহ জিরোর থেকে বড় হইতে হবে, তাহলে সেখান থেকে এক্স এর শর্ত এখন আমরা বের করব। এখন এইটা আমরা বাস্তব সংখ্যা ও সমতাতে পড়ে আসছি কিভাবে সমাধান করতে, এখন এমসিকিউ এর ক্ষেত্রে তো এই সমাধানটা করা যাবে না। তাহলে কি করা যেতে পারে, কিছু টার্ম আছে, যেমন যখন জিরো সহ জিরোর থেকে বড় বলছে অর্থাৎ পজিটিভ বলছে, যখন পজিটিভ বলছে, পজিটিভ হইলে অ্যান্সার হয় দুইটা, পজিটিভ হইলে অ্যান্সার হবে দুইটা, নেগেটিভ হইলে অ্যান্সার হবে একটা। মানে এই শর্তটা যদি তোমাকে এভাবে দেয়, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ধরো ইকুয়াল লেস দেন জিরো, এক্ষেত্রে অ্যান্সার পাবা তুমি কয়টা ভাইয়া, অ্যান্সার পাবা একটা। অ্যান্সারটা কি হবে আমি যদি বলে দিই, এইটার ক্ষেত্রে অ্যান্সার হবে এক সহ একের থেকে বড়, দুই সহ দুইয়ের থেকে ছোট, এক সহ একের থেকে বড়, দুই সহ দুইয়ের থেকে ছোট। আর যখন তুমি পজিটিভ পাইলা তখন অ্যান্সার হবে এক্স এর মান একটা এক, এক্স এর মান একটা দুই। তাহলে এক্স এর যে মানটা তুমি পাচ্ছ সেটা এক সহ একের থেকে ছোট একটা পাবা, অর এক্স এর যে মানটা তুমি পাচ্ছ সেটা দুই সহ দুইয়ের থেকে একটা বড় পাবা। মানে যেটা ছোট ভ্যালু সেই ছোট থেকে ছোট হবে আরো, যেটা বড় ভ্যালু সে বড় থেকে আরো বড় হবে। সিস্টেমটা হচ্ছে এটা, আমি শর্টকাটটা একটু লিখে দিচ্ছি। তাহলে আমি এক্স এর শর্ত পাইলাম এইটা, পজিটিভ যখন হবে শর্ত হবে এটা, নেগেটিভ হইলে শর্ত হবে হচ্ছে এইটা। তাহলে এখন আমি যদি দেখি এক সহ একের থেকে ছোট, আমাকে বলছে এক্স এর যে মানটা হবে সেই মানটা হচ্ছে সংখ্যা রেখায় যদি দেখি এটা এক, এটা হচ্ছে দুই, এক সহ একের থেকে ছোট, একশো একের থেকে ছোট। আবার বলছে দুই সহ দুইয়ের থেকে ছোট, দুই সহ দুইয়ের থেকে ছোট, দুই সহ দুইয়ের থেকে বড়। তাহলে এই পাশের অংশগুলো হচ্ছে ডোমেন আর এই পাশের অংশগুলো হচ্ছে ডোমেন। তাহলে মাঝখানের অংশটুকু কি ডোমেন হবে না? তাহলে মাঝখানের অংশটুকু পুরো বাস্তব সংখ্যা থেকে যদি এইটুকু বাদ দিয়ে দিতে পারি সেটাকেই আমরা ডোমেন বলবো না? তাহলে মাঝখানের এই অংশটুকুকে আমরা যদি সকল বাস্তব সংখ্যা থেকে এক আর দুই এর ভিতরে যে মানগুলো আছে সেই মানগুলোকে যদি বাদ দিয়ে দিতে পারি সেটাই কি আমাদের ডোমেন হবে না ভাইয়া? দেখো তো, তাহলে ডোমেনটা হবে কি সকল বাস্তব সংখ্যা থেকে এক আর দুই এর সেটটা বাদ। তাহলে অ্যান্সার কি, ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝো, আমি তোমাকে এখানে একটা শর্টকাট লিখে দেওয়ার চেষ্টা করি। যদি এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি হয়, এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি হয়, সেটা যদি রুটের ভিতরে থাকে, সো এই ক্ষেত্রে আমরা যদি ডোমেন বের করতে চাই, এই ক্ষেত্রে যদি আমরা ডোমেন বের করতে চাই তাহলে কি ঘটবে, আমি ধরে নিচ্ছি এ এর যে মানটা, এর মানটা এর থেকে বি বড়, আমি ধরে নিলাম এর থেকে কি বিটা হচ্ছে বড়, ধরে নিচ্ছি এর থেকে বিটা বড়, সেই ক্ষেত্রে মানে যেটা বড় সেটাকে আমরা আলাদা করতেছি। ডোমেনটা হবে এই ক্ষেত্রে আমাদের ডোমেন হবে এক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে যেটা ছোট, অর্থাৎ এ আমার ছোট, সেই ছোট মান থেকে আরো ছোট হবে, অর এক্স এর যে মানটা সেটা বি সহ বি থেকে আরো বড় হবে। কি হলো ডোমেনটা, ডোমেনের যে অ্যান্সার সেটা হচ্ছে দুইটা, এই পার্টটুকু একটা অথবা এই পার্টটুকু একটা, ডোমেন আমরা এটা পাবো। যে মানটা ছোট সেই ছোট থেকে আরো ছোট, যে মানটা বড় সে মান থেকে আরো বড়, এটা হচ্ছে আমাদের ডোমেন। এখন আমি এই জিনিসটাকে লিখতে পারি কিভাবে ডোমেনটাকে, যে সকল বাস্তব সংখ্যা থেকে, ডোমেন তো আমি পেয়ে গেছি, তাহলে সকল বাস্তব সংখ্যা থেকে, যেহেতু বলছে এ থেকে আরো ছোট বি থেকে আরো বড়, তাহলে এ আর বির মাঝখানে যেগুলো আছে সেগুলোকে বাস্তব সংখ্যা থেকে বাদ দিলেই ডোমেন পাবো। তাহলে সেগুলোকে আমরা এ আর বি কে বাস্তব সংখ্যা থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে ডোমেন এভাবেও লিখতে পারি, ডোমেনটাকে এভাবেও লিখতে পারি। এই সেম জিনিসটাই যদি এখন 1 ডিভাইডেড বাই রুট ওভার আকারে দিয়ে দিত, এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, তো রুট এক্সপ্রেশনের ক্ষেত্রে যেটা হবে, আমরা একটু আগে যে লাইনটা লিখছি ভাইয়া, রুট এক্সপ্রেশন যদি হয় জিরো সহ জিরোর থেকে বড়, 1 ডিভাইডেড বাই রুট এক্সপ্রেশন হইলে কি হবে, শুধুমাত্র জিরোর থেকে বড়।
রুট এক্সপ্রেশন হইলে 0 সহ 0 থেকে বড়, আর 1/রুট এক্সপ্রেশন হইলে শুধুমাত্র 0 থেকে বড়। তাইলে শর্তে এইখানটাতে চেঞ্জ হবে কি ভাইয়া? জাস্ট চেঞ্জ কিছুই না, একই শর্ত। যদি a থেকে b বড় হয় তাহলে আমরা এটার ক্ষেত্রে ডোমেনটা হবে x লেস দ্যান a, অর x গ্রেটার দ্যান হচ্ছে b। এক্ষেত্রে ডোমেন হবে ভাই আমাদের a আর b সহ। ডোমেনটা কি হবে? a আর b সহ তাদের মাঝখানের যে বিন্দুগুলো আছে সে বিন্দুগুলো বাদ যাবে। তাহলে এই শর্ত দুইটা আমাদেরকে মনে রাখতে হবে, এখান থেকেই প্রশ্ন আসবে ডোমেন রেঞ্জ থেকে আসলে। সো ক্লিয়ার এখন? তাহলে আমাদের এমসিকিউটা ডান। এবার দেখো, এই ফাংশনটার রেঞ্জ বের করতে বলেছে। রেঞ্জ বের করার নিয়মটা কি ভাইয়া? রেঞ্জ বের করার নিয়ম হচ্ছে এই ধরনের ফ্র্যাকশনাল ফাংশন বা রেশনাল ফাংশন যেটাকে আমরা বলি, রেঞ্জ বের করার এফ অফ এক্স এর জায়গায় আমরা ফার্স্টে ওয়াই লিখে দিই। লেখার পর এগুলোরও শর্টকাট আছে, তোমরা যখন অ্যাডমিশন টেস্টে যাবা তখন তোমাদেরকে শেখানো হয় 2x - 3 ডিভাইডেড বাই হচ্ছে 4x + 5। এটার রেঞ্জ বের করতে বলছে। রেঞ্জ মানে হচ্ছে y এর ফাংশনটা লাগবে, এক্সটাকে আলাদা করতে হবে। তাহলে এক্সটাকে আলাদা করে ফেলি, 4xy + 5y = হচ্ছে 2x - 3। রেঞ্জ মানে y এর মান, তাহলে y কে আনতে হবে। তাহলে দেখো 2x-টাকে যদি আমি এপাশে নিয়ে আসি, তাহলে এখানে 5y কে রেখে দিলাম, -3 কে এপাশে আসলে +3 হয়ে যাবে, আর এখানে থাকবে হচ্ছে 2x - হচ্ছে 4xy। আমি যদি এখান থেকে ভাই এক্সটা কমন নিই তাহলে এখান থেকে পাবো 2 - 4y। আমি যদি x এর মানটা বের করে ফেলি তাহলে পাবো হচ্ছে 5y + 3 ডিভাইডেড বাই হচ্ছে 2 - 4y। 2 - 4y। এখন একটা ফ্র্যাকশনাল ফাংশনের ক্ষেত্রে দেখো, এইটা যদি 1/0 হয়ে যায় তাহলে x এর মানটা কি হয়ে যাবে? ইনফিনিটি হয়ে যাবে, যেটা অসংজ্ঞায়িত। তাহলে আমি দেখলাম যে y এই নিচের ভ্যালুটা যদি কোনো কারণে 0 হয়ে যায় তাহলে x এর মান হয়ে যাবে ইনফিনিটি। তাহলে এটাকে আমি বাদ দেওয়ার চেষ্টা করব, কারণ অসংজ্ঞায়িত আমরা নিব না। অসংজ্ঞায়িত হলে লাভ কি আমার ডোমেন বের করে? তাহলে যে জিনিসটা দাঁড়ালো যে 2 - 4y এর ভ্যালুটা 0 হইতে পারবে না। তাহলে 0 যদি না হইতে পারে তাহলে y এর ভ্যালু কত হইতে পারবে না? হাফ হতে পারবে না। এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। তাহলে y কি হইতে পারবে না? হাফ হইতে পারবে না, কিন্তু বাকি সবকিছু তো হইতে পারবে। তাহলে আমি যদি এই ফাংশনটার রেঞ্জ বের করতে চাই, ফাংশনটার রেঞ্জ হচ্ছে সকল বাস্তব সংখ্যা হতে পারবে, শুধুমাত্র হতে পারবে না হাফ। তাহলে হাফটা কি করব? আমরা বাদ দিয়ে দিব। যখন ইন্ডিভিজুয়াল একটা প্রতীক আসবে, একটা সংখ্যা আসবে, তখন শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট আসে। যখন রেঞ্জ আসে ফার্স্ট ব্র্যাকেট আসতে পারে, থার্ড ব্র্যাকেট আসতে পারে। তাহলে আমি দেখলাম যে 0 যদি হইতো তাহলে অসংজ্ঞায়িত হয়ে যেত, এটা তো ডোমেন রেঞ্জের মধ্যে আসবে না। তাহলে এটাকে বাদ দিতে হবে। তাহলে কি সকল বাস্তব সংখ্যা হতে পারে, হাফটা হতে পারবে না। তাহলে কি সকল বাস্তব সংখ্যা থেকে হাফের সেটটা বাদ। তাহলে সকল বাস্তব সংখ্যা থেকে হাফের সেটটা বাদ। এইটা হচ্ছে আমাদের রেঞ্জ। নেক্সট, কোসাইন ফাংশনের রেঞ্জ কোনটি? আমরা sin x ফাংশনের রেঞ্জ দেখে ফেলছিলাম -r1। cos x এর মানে কোসাইন ফাংশন মানে cos x এরও সেম। sin x আর cos x দুইটার জন্যই সেম, -1 আর 1। sin x এরও ডোমেন কত? রিয়েল নাম্বার। cos x এরও ডোমেন রিয়েল নাম্বার। sin x এর রেঞ্জ কত? cos x এর রেঞ্জ কত? -r1 থার্ড ব্র্যাকেট, অর্থাৎ ওই দুইটা সহ। নেক্সট কোশ্চেন, log e টু দি পাওয়ার cos x আছে হলে 2e 2gx এর মান কত? তাহলে আমরা মানটা বসাই। e আছে, 2 আছে, g অফ x এর জায়গায় আমরা যদি বসাই log বেজ e, এখানে হচ্ছে cos x। ভাই আমরা 2টাকে log এর সামনে যেটা আছে সেটাকে পাওয়ারে নিয়ে যেতে পারি। তাহলে e log বেজ e, আর এখানে হয়ে যাবে পাওয়ারে নিয়ে গেলে cos স্কয়ার x। e log বেজ e মানে এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে cos স্কয়ার x। cos স্কয়ার x একটাও কি আছে? নাই। তাহলে একটা কাজ করা যেতে পারে, সূত্র আনতে পারি। 2 cos স্কয়ার x আমরা জোর করে আনলাম, তাহলে এখানে হাফ চলে আসবে ভাই। 2 cos স্কয়ার x কে আমরা কি লিখতে পারি বলো তো? 1 + cos 2x। 2 cos স্কয়ার x মানে কি? 1 + cos 2x। তাহলে 2 cos স্কয়ার x মানে 1 + cos 2x। তাহলে হাফ ইনটু 1 + cos 2x। নেক্সট কোশ্চেন, f of x = x স্কয়ার হলে f ইনভার্স 169 এর ভ্যালু কত সেটা বের করতে বলেছে। তাহলে আগে f ইনভার্সটা বের করা লাগবে। তাহলে আমি তো জানি না f ইনভার্স x = আমি ধরে নিলাম হচ্ছে y। এখান থেকে x = আমি বের করতে পারি f of y। f of x যদি x স্কয়ার হয় তাহলে f of y = কি হবে? y স্কয়ার। তাহলে আমার লাগবে কার ভ্যালু? y এর ভ্যালু। তাহলে y = কি হবে ভাই? প্লাস মাইনাস √x। তাহলে প্লাস মাইনাস x এর ভ্যালু আমাকে কত দিয়ে রাখছে দেখো তো? 169। তাহলে 169 করলে কি পাবো? প্লাস মাইনাস 13। তাহলে y এর মান কত? প্লাস মাইনাস 13। আমাকে বলেছে এটার মান কত। তাহলে মান তো শুধু দুইটাই, একটা 13, একটা -13। লিখতে হবে কিভাবে? মান যদি দুইটা ইন্ডিভিজুয়াল হয়,
সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে অ্যান্সার কত? 13 আর -13, তাহলে অ্যান্সার হচ্ছে বি। সিস্টেমটা কি? যদি এই ধরনের ফাংশন থাকে স্কোয়ার, এই স্কোয়ারটা রুট হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কত? 169। তাহলে এক্স ইকুয়ালস টু কত? +-13। তাহলে আমার মান কত হয়ে যাচ্ছে? +-13। ভ্যালু যখন ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছে তখন -13 আর 13-র মধ্যে বোঝাচ্ছে, অ্যান্সার তো তাই না, আমার অ্যান্সার হচ্ছে 13 আর -13, তাহলে কোনটা হবে? বি নাম্বার অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 10 নাম্বার কোশ্চেন কি বলেছে? এই ফাংশনটার ডোমেন নির্ণয় করতে বলেছে। তাহলে কি আছে? ভগ্নাংশকার আছে। তাহলে আমরা কি জানি? ভগ্নাংশকারে থাকলে হবে কি, যে নিচের যে ফাংশনটা আছে এই ফাংশনটা কখনো কি হইতে পারবে না? জিরো হতে পারবে না। পজিটিভ নেগেটিভ সব হইতে পারবে, জিরো হইলেই তো দেখো অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, তাহলে জিরো হতে পারবে না। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? এখান থেকে আমরা বলতে পারি যে x-1 নট ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়ালস টু নট ইকুয়ালস টু হচ্ছে 1, তার মানে x এর মানটা 1 হতে পারবে না। তাহলে 1 যদি না হইতে পারে তাহলে কি হবে? সকল বাস্তব সংখ্যা থেকে আমরা 1 এর সেটটা বাদ দিয়ে দিব, 1 বাদে সবকিছু হইতে পারে, তাহলে এটা হচ্ছে আমাদের ডোমেন হবে। তাহলে দেখি এই জিনিসটাকে কিভাবে লিখছে। দেখো ডি নাম্বার অপশনে 1 সহ দিয়ে রাখছে, তাহলে এটা হবে? হবে না। এখানেও -1, দেখো এখানে -∞ -1 দিয়ে রাখছে। শুধুমাত্র নেগেটিভ সংখ্যাগুলোর কথা বলছে, আমাদের কি পজিটিভ গুলো হইতে পারে না ডোমেন? আমাদের শুধুমাত্র 1 হবে না, তাহলে কি এখানে কি শুধুমাত্র নেগেটিভের কথা বলছে, পজিটিভও তো হতে পারে, তাহলে সি নাম্বার অপশন ভুল, বাকি আছে এ আর বি। -∞ আর 1, -∞ আর 1 মানে কি বলো তো? -∞ আর 0 পর্যন্ত, 1 কিন্তু আসবে না, 1টা আনা যাবে না। আবার 1 আর ইনফিনিটি মানে কি? ফার্স্ট ব্র্যাকেট শুরু হইলে কি সেই পদটা আসে 1, তাহলে এখানে আমার 1 আসবে না, এখানে আমার 1 আসবে না। তাহলে 1 বাদে এই পাশে সব নেগেটিভ আসতেছে, এই পাশে সব পজিটিভ গুলো কি কমন আসতেছে, তাহলে আমাদের এ হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এখন নিচেরটা কেন হবে না? -∞ 0, তার মানে এরা বলতে চাচ্ছে 0 হবে না, এটা মানে কি বলতে চাচ্ছে 0 হবে না, বাট আমি তো দেখলাম যে 1 হবে না, তাহলে আমাদের অ্যান্সারটা কি? বি নাম্বারও ভুল, তাহলে অ্যান্সার হচ্ছে এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। দুইটা ফাংশন দেওয়া আছে, আমাকে বলছে জি ও এফ নির্ণয় করতে, তার ভ্যালু হচ্ছে -2। তাইলে শুরুতে কোন ফাংশন আছে? এফ, তাহলে এফ এর ভ্যালু -2 আমরা আগে বসাই দিব। জিনিসটা লেখার নিয়ম কি? এই জিনিসটাকে এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। এই জি ও এফ -2 মানে কি? ওইটাকে এভাবে লেখা যায়। তাহলে শুরুতে এফ ফাংশনটা আছে, তার ভিতরে -2 আমরা বসাই দিব। তাহলে এফ অফ এক্স এর ভিতরে যদি আমি -2 বসাই দিই, তাহলে এখানে থাকবে হচ্ছে -6 -2, তাহলে ভ্যালু আমি পাচ্ছি কত? -8। তাহলে জি অফ এফ অফ -2 এর যে ভ্যালুটা পাইলাম সেটা আমরা পাইলাম -8। কি পেয়েছি? -8। তাইলে এই এক্স এর জায়গায় এখন কি আছে? -8 আছে। তাহলে এক্স এর জায়গায় আমি যদি -8টা বসাই দিই, তাহলে আমরা কি পাবো? 2 × -8 প্লাস হচ্ছে 5, তাহলে -16 প্লাস 5, তাহলে অ্যান্সার কত? -11। তাহলে অ্যান্সার কত হবে ভাই? -11। নেক্সট কোশ্চেন, এফ ইনভার্স এক্স নির্ণয় করতে বলেছে। তাহলে আমার এফ অফ এক্স দেওয়া ছিল কি ভাই? এফ অফ এক্স 3x - 2। এফ অফ এক্স বলছে 3x মাইনাস হচ্ছে 2, 3x - 2। এখান থেকে আমাকে বের করতে বলেছে এফ ইনভার্স এক্স। আমাকে যেটাই বের করতে বলেছে আমি সেটা সমান সমান ওয়াই ধরে নিলাম, সেটা সমান সমান ওয়াই। তাহলে এক্স সমান সমান আমরা কি পাবো ভাইয়া? এফ অফ ওয়াই পাবো। এক্স সমান সমান এফ অফ ওয়াই। তাহলে এফ অফ ওয়াই মানে কি ভাইয়া? 3y মাইনাস হচ্ছে 2। তাহলে এক্স সমান সমান 3y - 2। আমার লাগবে কি? ওয়াই এর মান। ওয়াই বের করলেই তো এফ ইনভার্স এক্স পাবা, তাহলে ওয়াই বের করতে হবে। তাহলে এক্স প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 3 ইকুয়ালস টু ওয়াই। তাহলে ওয়াই মানে কি? এফ ইনভার্স এক্স, এফ ইনভার্স এক্স মানে কি হলো? এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 3, এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 3। আমি যদি বলি এই ফাংশনটার ডোমেন কত? এই ফাংশনটার ডোমেন সবকিছু, সব মান নিতে পারে, দেখো অসংজ্ঞায়িত কখনো পাবা না। নেক্সট কোশ্চেন, নিচের কোন ফাংশনটি এক এক এবং সঠিক? তুমি ভালো করে মনে রাখো, কোনো ফাংশন বর্গ যদি হয় সেটা এক এক হবে না, মডুলাস ফাংশন এক এক হবে না, cos x ফাংশন কোনো ত্রিকোণমিতিক ফাংশন এক এক হবে না। তাহলে এক এক ফাংশন কোনটা? দেখো এটা এক ঘাত বিশিষ্ট, তাহলে এটা হবে এক এক ফাংশন। কি বললাম? কোনো বর্গ, কোনো ফাংশন যদি বর্গ আকারে থাকে x স্কয়ার, এক এক হবে না, কারণ প্লাস মাইনাস দুইটা ভ্যালু পাই। মডুলাস 2x, এখানেও দুইটা ভ্যালু পাই, তাহলে হবে না। cos অফ x, cos এর বিভিন্ন, cos 30 ডিগ্রি বসাও, cos 150 ডিগ্রি বসাও, মান সব একই, তাহলে একটা মান হওয়া লাগবে। x1 = x2 হতে হয় এক এক ফাংশনের ক্ষেত্রে, তাহলে ভিন্ন ভিন্ন মান পেয়ে যাচ্ছি না, এক এক পাবো শুধুমাত্র এই ফাংশনটার ক্ষেত্রে। তাহলে কি কোনো বর্গ ফাংশন হবে না, কোনো মডুলাস ফাংশন এক এক হতে পারবে না, কোনো ত্রিকোণমিতিক সাইন কস ট্যান কট সেক কোসেক কোনোটাই এক এক ফাংশন হইতে পারে না। তাহলে এক এক ফাংশন কোনটা হবে? এক এক ফাংশন হবে এটা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। মনে রাখবা যে কথাগুলো বললাম। এবার দেখো এখানে একটা লেখচিত্র দেওয়া আছে, তুমি এই লেখচিত্র দেখে কি করে বুঝবে এটা ফাংশন কি ফাংশন না? আমরা প্রথম যে লেখচিত্রটা আছে, প্রথম যে গ্রাফটা, এটাকে প্রথমটাকে আমরা সন্তান চিন্তা করি, প্রথমটাকে হচ্ছে সন্তান, তাহলে প্রথমটা হচ্ছে সন্তান আর পরেরটাকে আমরা মা চিন্তা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমটাতে এই y1 মার সন্তান হচ্ছে x1, আবার y2 মার তারও সন্তান হচ্ছে x1, তাহলে
একটা সন্তানের দুইজন মা, এটা কি সম্ভব? একটা সন্তানের যে দুইজন মা, তাহলে সম্ভব না। তাহলে এইটা আমাদের প্রথম যে মানটা ছিল 1 নাম্বার, এটা আমাদের ফাংশনের ভিতর পড়বে না। পরেরটা যদি চেক করি, এই মায়ের একটা সন্তান, এই মায়ের একটা সন্তান, বাট এই মার দেখো কোনো সন্তান নাই, আছে না? এমন তো মা আছে যাদের সন্তান নাই। তাহলে কি 2 নাম্বারটা কি বাস্তবে এক্সিস্ট করে? তাহলে সত্য। এরপরেরটা দেখো, এখানে বলতেছে যে y1 মায়ের সন্তান আছে, y2 মায়ের সন্তান আছে, y1 এই মার সন্তান নাই, সন্তান নাই। তাহলে সন্তান তার নাই থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সন্তানটা কার? তাহলে এই সন্তানটা কার? আমরা ওইটা চেক করবো না, আমরা দেখবো যে এক মায়ের, ওর তো অবশ্যই মা আছে, সেটা হয়তো এখানে প্রকাশ করে নাই, বাট ওর মা তো আছে, সেটা এখানে নাই ফাংশনের ভিতরে। এই যে ফাংশন ওয়াই এর ভিতরে, এটাকে আমরা বলি ওয়াই, তাহলে ওয়াই ফাংশনের ভিতরে নাই থাকতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এক মায়ের দুইটা সন্তান হইতে পারবে না, এটা বাস্তব এক্সিস্ট করে না, এটা এক্সিস্ট করে না। সন্তান যেহেতু আছে তার মা আছে, কিন্তু এক মায়ের তো দুইটা সন্তান হইতে পারে না, এটা এক্সিস্ট করে না। তাহলে আমাদের এইটাও কি অ্যান্সারের ভিতরে পড়বে। তাহলে অ্যান্সার হচ্ছে কি ভাই 2 আর 3। নেক্সট কোশ্চেন, এখানে বলছে উদ্দীপকে বর্ণিত ফাংশনের রেঞ্জ কোনটি? রেঞ্জ আমরা বলি x এর যে মানগুলোর জন্য y পাবো সেটাই হচ্ছে রেঞ্জ। x এর মান আমরা যখন দেখছিলাম sin x, x এর মান আমি যেগুলো বসাচ্ছি, বসানোর পর y এর যে ভ্যালুগুলো পাচ্ছি সেটাই হচ্ছে রেঞ্জ। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে x এর মান, পরেরটা হচ্ছে y এর মান। দেখো তো x এর মানের জন্য y পাওয়া যাচ্ছে, x এর মানের জন্য y পাওয়া যাচ্ছে, x এর মানের জন্য y পাওয়া যাচ্ছে, প্রত্যেকটাই তো আমরা পাচ্ছি। তাহলে x এর প্রত্যেকটা মানের জন্য এখানে y কি সবগুলো পাওয়া গেছে। x1 x2 x3 কে ওরা কি দিয়ে প্রকাশ করছে? x দিয়ে। ফাংশনটাকে কি দিয়ে প্রকাশ করছে? x। তাহলে ফাংশনের রেঞ্জ কি হবে? x হবে। সবগুলোকে প্রকাশ করা গেছে, যদি সবগুলোকে প্রকাশ না করা যায় তো দুইটাকে প্রকাশ করা গেলে ধরো x1 আর x2, তাহলে অ্যানসার হতো x1 x2, এভাবে লিখতাম আমরা। যদি x3 x4 কে প্রকাশ করা যেত তাহলে অ্যানসার হতো x3 x4। যেহেতু সবগুলোই আমি পাচ্ছি x এর মানের জন্য, তাহলে সবগুলোই অ্যানসার, সবগুলোকে কি দিয়ে প্রকাশ করছি? x দিয়ে, তাহলে অ্যানসার হচ্ছে x। নেক্সট কোশ্চেন, উদ্দীপকে বর্ণিত ফাংশনটা এক এক সার্বিক ধ্রুবক কিভাবে বুঝবো? এক এক ফাংশন কিভাবে বুঝবো? একটা মায়ের সর্বোচ্চ যদি একটা সন্তান থাকে, সর্বোচ্চ সন্তান হইতে হবে একটা, দুইটা হইলে হবে না কিন্তু। একটা মায়ের সর্বোচ্চ সন্তান যদি একটা হয় তাহলে আমরা সেই ফাংশনটাকে কি বলবো ভাইয়া? এক এক ফাংশন বলবো। তাহলে আমরা একটু যদি চেক করি, দেখো, তাহলে আমরা যদি এটাকে চেক করি, এই মার একটাই সন্তান, এই মার একটাই সন্তান, এই মার একটাই সন্তান, এই মার একটাই সন্তান, তাহলে অবশ্যই ফাংশনটা কি? এক এক ফাংশন। সার্বিক ফাংশনটা কি? সার্বিক ফাংশনটা হচ্ছে প্রত্যেকটা মায়ের সন্তান থাকতেই হবে। যেমন এর আগের লেখচিত্রটা আমরা যদি এটাকে বলি, এটা সার্বিক ফাংশন হবে না, কারণ এই মার সন্তান নাই, তাহলে কি এটা সার্বিক ফাংশন হবে না। বাট আমি যদি বলি এটা এক এক ফাংশন, ইয়েস এটা এক এক ফাংশন। কেন? দেখো, এই মায়ের একটাই সন্তান, এই মায়ের একটাই সন্তান, এই মায়ের সন্তানে আমরা বলছি এক এক ফাংশনের ক্ষেত্রে সর্বোচ্চ একটা সন্তান থাকতে হবে, থাকতেই হবে এমন না, থাকতে হবে সর্বোচ্চ সন্তান একজন থাকতে হবে। এর একটা আছে, এর একটা আছে, ওর নাই, সর্বোচ্চ একটা থাকার কথা বলছে, তাহলে নাই তো থাকতে পারে, কিন্তু সার্বিক ফাংশনের কথা বলা হচ্ছে যে প্রত্যেকটা মায়ের সন্তান থাকতেই হবে, তাইলেই সার্বিক ফাংশন হবে। তাহলে এর সন্তান আছে, এর সন্তান আছে, এর সন্তান নাই, তাহলে ওটা কি সার্বিক ফাংশন হবে? তাহলে এই ফাংশনটা এক এক কিন্তু সার্বিক নয়। বাট আমাদের এখানে যে এক্সাম্পলটা দিছে, দেখো, এই মায়ের সন্তান আছে, এই মায়ের সন্তান আছে, এই মায়ের সন্তান আছে, এই মায়েরও সন্তান আছে, প্রত্যেকটা মায়েরই সন্তান আছে। এইখানে যতগুলো আছে প্রত্যেকটা মায়েরই কি সন্তান আছে। তাহলে প্রত্যেকটা মায়ের যদি সন্তান থাকে সেটা সার্বিক ফাংশন। তাহলে প্রথমত এটা এক এক ফাংশন, সার্বিক ফাংশন। ধ্রুব ফাংশন মানে চেঞ্জটা হবে না, একটা আরেকটার সাথে চেঞ্জ হবে না। যেমন 2 2 2ই থাকবে, এটাকে আমরা ধ্রুব ফাংশন বলি। sin x এটা ধ্রুব ফাংশন না ভাইয়া। তাহলে বুঝতে পারলা যে সার্বিক ফাংশন কখন হবে? প্রত্যেকটা মায়ের সন্তান যদি থাকে, প্রত্যেকটা মায়ের সন্তান একটা থাকুক, দুইটা থাকুক, তিনটা থাকতেই হবে, সেটা সার্বিক। এক এক ফাংশনের ক্ষেত্রে একটা থাকতে হবে, নাও থাকতে পারে, কিন্তু একটা থাকতে হবে। দুইটা থাকলে সেটা কিন্তু এক এক ফাংশন হবে না। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন। তাহলে অ্যান্সার 1 ও 2 ক্লিয়ার ভাইয়া? ধ্রুব ফাংশনের ক্ষেত্রে মান চেঞ্জ হবে না। মডুলাস অফ এক্স প্লাস 3 ফাংশনটার লেখচিত্র অঙ্কন করতে বলেছে। ভাই আমরা ফার্স্টে যদি এফ অফ এক্স মডুলাস অফ এক্স এর লেখচিত্রটা একটু দেখি। মডুলাস অফ এক্স এর লেখচিত্রটা কেমন হয় ভাই? এই লেখচিত্রটা প্লাস এক্স একটা, এটা মাইনাস এক্স একটা, এটা। এফ অফ এক্স কে আমরা কি লিখি? ওয়াই ইকুয়ালস টু কি লিখতে পারি? এক্স একটা লিখতে পারি, আর ওয়াই ইকুয়ালস টু কি লেখা যায়? মাইনাস এক্স একটা লেখা যায়। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স আর একটা ওয়াই ইকুয়ালস টু মাইনাস এম এক্স, তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স আর এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স, এই দুইটা লেখচিত্র। তাহলে এফ অফ এক্স ফাংশন মডুলাস অফ এক্স, এটার লেখচিত্র হচ্ছে এটা। বাট প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? মডুলাস এক্স প্লাস 3, মডুলাস এক্স প্লাস 3 ফাংশনের লেখচিত্র। তাহলে আমরা জানি কি বলেছি তোমাকে, এখানে 0 বানাইতে হবে। 0 বানাইতে হলে এক্স এর মান কত হতে হবে? -3। তাহলে এক্স এর মান যদি -3 হয়, -3 কোথায়? এখানে। তাহলে এই দিকে একটা চলে যাবে, এই দিকে একটা চলে যাবে। তাহলে এই লেখচিত্রটা কোথায় আছে? এই যে এখানে। নেক্সট কোশ্চেন,
দেখো ফাংশনটির ডোমেন কত, এইটার জন্যই আমি প্রথমে স্লাইডটা রাখছিলাম যে এই ফাংশনগুলোর ডোমেন তুমি কিভাবে বের করবে। আমি যদি একটু ব্যাক করি সেই প্রথম স্লাইডে এখন যদি যাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এই স্লাইডটা দেখো, এই স্লাইডটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি ভাই তাহলে এখন ক্লিয়ার হবে। এফ অফ এক্স যদি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আগে ধ্রুবক পদের স্কোয়ার তারপরে হচ্ছে চলকের উপর স্কোয়ার, সেক্ষেত্রে ডোমেন হবে মাইনাস এ আর এ। সেম প্রশ্ন যদি 1/√, রুট এক্সপ্রেশন আসে সেক্ষেত্রে হবে কি মাইনাস এ আর এ হবে, অর্থাৎ এখানে হচ্ছে মাইনাস এ আর এ হবে, শুধুমাত্র মাইনাস এ আর এ বসবে এখানে শুধুমাত্র। এখানে দেখো মাইনাস ইনফিনিটি আর এ বসাইতে হবে, মাইনাস এ আর ইনফিনিটি বসাইতে হবে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এ বসাইতে হবে। তাহলে খেয়াল করো, যখন এফ অফ এক্স রুট ওভার এ স্কোয়ার ধ্রুবক পদের স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তখন ডোমেন কি হবে মাইনাস এ আর এ, রেঞ্জ কি হবে 0 আর এ। এই ফাংশনটা 1/√, এক্সপ্রেশন, সেক্ষেত্রে ডোমেন কি হবে ভাই, ডোমেন হবে জাস্ট এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ছিল সেটা হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট, বাট সেটার রেঞ্জ কিন্তু আলাদা হবে, মনে রাখতে হবে। এই ফাংশনটার ক্ষেত্রে খেয়াল করে দেখো ভাই, ডোমেন হবে মাইনাস ইনফিনিটি আর মাইনাস এ, আর এটার ডোমেন হবে হচ্ছে এ আর ইনফিনিটি। আর রেঞ্জ কি হবে, মানে দুইটা অ্যান্সার হবে, এই ফাংশনটার ডোমেন হবে দুইটা অ্যান্সার, মনে রাখবা যদি আগে চলক থাকে মনে রাখতে হবে। রেঞ্জের ক্ষেত্রে 0 আর ইনফিনিটি, এই ফাংশনটার ক্ষেত্রে জাস্ট থার্ড ব্র্যাকেটটা হবে না, থার্ড ব্র্যাকেটটা হবে না, রেঞ্জটা আমাদেরকে মনে রাখতে হবে। তো চলো এখন কোশ্চেনটাতে যাই আমরা। এটা ছিল আমাদের প্রশ্ন। দেখো রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ধ্রুবক পদ আছে, ফাংশনটির ডোমেন কত বলেছে, ফাংশনটার ডোমেন কত, তাহলে ফাংশনটার ডোমেনের জন্য আমরা কি বলেছি -2 আর 2, -2 আর 2, এখানে একটা -2 হবে ভাই। তাহলে কি হচ্ছে, আমরা দেখে আসলাম এইটার ক্ষেত্রে যদি ধ্রুবক পদটা আগে থাকে এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওইটার সাথে মিলে যায়, তাহলে এটা কি হবে -2, 2, তাহলে আমাদের এ হচ্ছে অ্যান্সার। তাহলে এরপরেরটা ফাংশনটার রেঞ্জ কত বলেছে, ফাংশনের রেঞ্জ তুমি দেখে আসো ভাই, ফাংশনটার রেঞ্জ কি ছিল, দেখো ফাংশনটার রেঞ্জ ছিল খুব সম্ভবত 0 আর 2, ফাংশনটার রেঞ্জ ছিল হচ্ছে 0, এ। আমরা ওই ফাংশনের ক্ষেত্রে ডোমেন দেখছিলাম মাইনাস এ আর এ, আর ওই ফাংশনটার রেঞ্জ হচ্ছে 0 আর এ, তাহলে 0, 2, এটা হচ্ছে আমাদের রেঞ্জ, শর্টকাটটার সাথে মিলাও। এরপর 2 cos x ফাংশন, 2 cos x ফাংশনটার রেঞ্জ কত বলেছে, -2 আর 2। ভাইয়া cos x ফাংশন, cos x ফাংশনের রেঞ্জ কি ছিল, cos x ফাংশনের রেঞ্জ ছিল -1 আর 1। যখন সামনে তুমি এ বা কোনো ধ্রুবক দিয়ে গুণ করে দিবা তখন সেই ফাংশনের রেঞ্জ হয়ে যাবে হচ্ছে মাইনাস এ আর এ, সেই ফাংশনটার রেঞ্জ হয়ে যাবে কি মাইনাস এ আর এ। তাহলে এই ফাংশনটা সামনে কি আছে 2, তাহলে রেঞ্জ কি -2 আর 2 হয়ে যাবে, ডান। পর্যায়কাল কি 2 পাই, cos x জোড় আছে নাকি বিজোড় আছে, বিজোড় আছে, 1 আছে পাওয়ার, তাহলে পর্যায়কাল কত 2 পাই। লেখচিত্রটি কি y অক্ষের সাপেক্ষে প্রতিসম, লেখচিত্রটি কি y অক্ষের সাপেক্ষে প্রতিসম, cos x এর লেখচিত্র এরকম হয়, এটা পর্যায়বৃত্ত, সো x অক্ষের সাপেক্ষে y অক্ষের সাপেক্ষে প্রতিসম না, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। নেক্সট কোশ্চেন, -2 x ফাংশনটির রেঞ্জ কত। ভাই আমি তার আগে যদি তোমাকে বলি যে log x, ln x অথবা log x, log x বা ln x, এই ফাংশনটার ডোমেন কি হবে, এই ফাংশনটার ডোমেন হবে, দেখো x এর ভ্যালু তুমি 0 বসাইলে কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে, মাইনাস বসালে অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাহলে সকল পজিটিভ ভ্যালু, তাহলে 0 আর ইনফিনিটি হচ্ছে ডোমেন, 0 আর ইনফিনিটি হচ্ছে ডোমেন। এই ফাংশনটার যদি তুমি রেঞ্জ বের করতে চাও, এই ফাংশনটার রেঞ্জ হচ্ছে সকল বাস্তব সংখ্যা, সকল কি বাস্তব সংখ্যা, কথা বুঝবা। ln x বা log x এই ফাংশনটার ডোমেন কি হবে 0 আর ইনফিনিটি, অর্থাৎ পজিটিভ সংখ্যাগুলো, 0 আর ইনফিনিটি মানে কি সকল পজিটিভ সংখ্যাগুলো, আর রেঞ্জটা কি হবে, রেঞ্জটা হবে হচ্ছে সকল বাস্তব সংখ্যা রেঞ্জ। এখন আমি যদি বলি a⁴x এক্সপোনেনশিয়াল ফাংশন e⁴x, এই ফাংশনটার ডোমেন হবে, এই ফাংশনটার ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা, এক্সপোনেনশিয়াল ফাংশনের সকল ডোমেন, x এর মান তুমি যাই দাও, পজিটিভ বসাও নেগেটিভ বসাও, সকল মান সে নিতে পারে, তাহলে ডোমেন কি বাস্তব সংখ্যা। রেঞ্জটা কি হবে, রেঞ্জ হচ্ছে 0 আর ইনফিনিটি, 0 আর ইনফিনিটি। তাইলে ln x রে আমরা রেঞ্জ বের করতে গেলে এক্সপোনেনশিয়াল আকারে আসে, যেহেতু এক্সপোনেনশিয়াল আকারে আসে, যখন ln x কে x বের করতে গেলে এক্সপোনেনশিয়াল আকারে আসছে তখন এটা রেঞ্জ হয়ে যায়, তাহলে রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে রেঞ্জে তোমার কি আসে এক্সপোনেনশিয়াল আকার, তাহলে এক্সপোনেনশিয়াল আকারের মান কি পাও তুমি, রিয়েল নাম্বার, তাহলে এক্সপোনেনশিয়াল আকারের ডোমেন কি হবে, রিয়েল নাম্বার হয়ে যাবে। সো এটা রিভার্স প্রসেস, এক্সপোনেনশিয়াল আকারটাকে y ধরে x এর মান বের করো, আবার লগ চলে আসবে, লগ চলে আসলে রেঞ্জটা কি হয়ে যাবে 0 আর ইনফিনিটি হয়ে যাবে। এগুলো আসলে ক্লাসে বোঝানো উচিত ভালোভাবে, তোমরা একাডেমিক অবস্থায় ভালো করে বোঝানো, আপাতত শর্টকাট হিসেবে মনে রাখো। এখন খেয়াল করো ভাইয়া সামনে মাইনাস দিয়ে রাখছে যে, দিয়ে আবার বলছে রেঞ্জ কত, আমি মাইনাসটা বাদ দিলাম, ফাংশনের রেঞ্জ কত, ফাংশনের রেঞ্জ হচ্ছে 0 আর ইনফিনিটি, যখন মাইনাস চলে আসছে তাহলে আমাদের অ্যান্সার কি হবে -0 আর -ইনফিনিটি,
-0 আর -ইনফিনিটি। এখন প্রশ্ন হলো ভাই -0 তো কোনো কিছু হয় না, তাহলে -0 না হইলে 0 আর ইনফিনিটি হবে মাইনাস, তাহলে 0 আর ইনফিনিটি, তাহলে অ্যান্সার কোনটা হবে ভাই? 0 আর ইনফিনিটি। আগে 0 পরে ইনফিনিটি নাকি আগে ইনফিনিটি পরে 0? অ্যান্সার কিন্তু এ হবে, আগে মাইনাস তারপরে তো 0। বুঝতে পেরেছো? আগে ইনফিনিটি তারপর 0। নেগেটিভ সংখ্যাকে আগে দিবা না, ছোট সংখ্যা আগে, পরে হচ্ছে বড় সংখ্যা, ছোট সংখ্যা আগে, পরে হচ্ছে বড় সংখ্যা। নেক্সট। সো মোটামুটি হচ্ছে আমাদের এই ছিল ফাংশন থেকে। এই জিনিসগুলো একটু ভালো করে দেখে যে এক্সপোনেনশিয়াল, লগারিদম ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, তারপর হচ্ছে আমরা যে কয়েকটা শর্টকাট তোমাদেরকে আলোচনা করছি, এই জিনিসগুলো একটু দেখে গেলে আই গেস তুমি ফাংশন থেকে অ্যান্সার করতে পারবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সাদ ভাই, সাদ ভাই, কমপ্লিট। তোমরা যারা রাজশাহী বা রাজশাহীর আশেপাশে থাকো, তারা যারা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিটে পরীক্ষা দিবা, তারা ইউসিসি রাজশাহী শাখায় আমাদের হচ্ছে পেজে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন কোচিং আছে, অর্থাৎ ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট, সেই ইউনিটগুলোর জন্য হচ্ছে 3000 টাকা ছাড়ে ভর্তি চলছে। সেমভাবে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা মেডিকোর হাত ধরে প্রিপারেশন নিবা, যারা রাজশাহী আছো বা রাজশাহীর আশেপাশে আছো, তাদের কিন্তু 5000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তো তোমরা যারা এই মুহূর্তে ভর্তি হতে চাচ্ছ, যারা 5000 টাকা ছাড়ে এবং 3000 টাকা ছাড়ে ভর্তি হতে চাচ্ছ, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে 30 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারো।